নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে আবারও একটা বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি, যে বইটা সুপ্রকাশ থেকে প্রকাশিত এবং বইটার নাম হচ্ছে বাঘা চাঁদের কথা কাব্য। এটা হচ্ছে প্রচ্ছদটা, এটা অনিল ঘোষের লেখা এবং এটার মুদ্রিত মূল্য হলো 300 টাকা। তো এই বইটা মূলত সুন্দরবন কেন্দ্রিক একটা বই। লেখক ছোটোবেলায় নিজের দিদির বাড়িতে অনেক বছর ধরে অনেকবার ধরে থেকেছেন, ফলে সুন্দরবনের বিভিন্ন যে সংস্কৃতি সেটা তার বেশ ভালো মতোই মাথায় ছিল এবং সেই নিয়েই এই বই লেখা। উনি ছোটোবেলায় এরকম দেখেছিলেন সুন্দরবনে যে মন্দিরে মূর্তি গড়তে না পারার জন্য তারা বিভিন্ন থানের ব্যবস্থা করতো, যেমন শিব ঠাকুরের থান, মনসা দেবীর থান, এরকম বিভিন্ন থান ছিল প্রত্যেক জায়গায় জায়গায়। তো সেই রকম থানেতে মহিলারা থান জাগানো গান করতেন এবং তার সেই থান জাগানো গান যখন চলতো তখন ওই থানেতে কোনো পুরুষ ঢুকতে পারতো না এবং থান জাগানো গান হয়ে গেলে তারপর ওখানে চলতো বিভিন্ন পাড়ার ঘটনাবলীর কিস্সা, যেটাকে আমরা বর্তমানে বলে থাকি গসিপিং। সেই গসিপ চলতো সেখানে এবং ওই সময় কোনো পুরুষই ওখানে ঢুকতে পারতো না। কিন্তু যেহেতু লেখক তখন ছোট ছিলেন, তো লেখক বায়না করে ওখানে লুকিয়ে থেকে দেখেছিলেন যে আদতে কি হয়। তো মূলত থান জাগানো গান যেটা হয়ে থাকে সেটা মূলত কথা কাব্যর মাধ্যমেই হয়, অর্থাৎ পুরোপুরি গান নয়, তার মধ্যে কথা থাকে, কাব্যও থাকে, সব মিলিয়ে একটা পরিবেশনা। এবার সেই আঙ্গিকেই এই পুরো বইটা লেখা। এটা পুরোটাই একটা কাল্পনিক উপন্যাস, কিন্তু লেখক পুরোটাই কথা কাব্যের মোড়কে লিখেছেন এবং আমার বেশ ভালো লেগেছে, কারণ এই প্রথম আমি এরকম কোনো বই পড়লাম যেখানে কথা কাব্যের মোড়কে পুরো একটা উপন্যাস বলে দেওয়া হচ্ছে। তো উপন্যাসের বিষয়বস্তু যদি বলতে হয় তাহলে উপন্যাসে আমাদের মূল চরিত্র হচ্ছে বাঘা চাঁদ। বাঘা চাঁদ বাকিদের মতোই একদম সমস্ত কিছু হারিয়ে সে সুন্দরবনে এসে উপস্থিত হয়েছে এবং সুন্দরবন তখনকার সুন্দরবন, এখনকার সুন্দরবন নয়, এবং তাদের ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই, একমাত্র তাদের সুন্দরবনে থেকে যাওয়াই একমাত্র রাস্তা। ফলে তাদেরকে সুন্দরবনে নিজেদের বাসযোগ্য অবস্থান করে তুলতে হবে। এবার সুন্দরবন, সবাই জানে যে সুন্দরবনে বাঘ রয়েছে এবং সেই বাঘের জন্য কেউ ওখানে থাকতেই পারে না। তো তখন সবার মধ্যে একমাত্র বাঘা চাঁদই এগিয়ে যায় এবং সেই বাঘকে বধ করে এবং বাঘ বধ করার ফলে বাঘা চাঁদ হয়ে ওঠে সেখানকার নেতা বা সেখানকার রাজা, মানুষই তাকে নেতা বা রাজা বলে ঘোষণা করে এবং তাকে সুন্দরবনের রাজা ঘোষণা করে তারা চলতে থাকে, নিজেদের মতো করে জঙ্গল কাটতে থাকে এবং তাদের বাসযোগ্য অবস্থান গড়ে তোলে, তারা চাষবাস শুরু করে। এবং বাঘা চাঁদের একটাই নিয়ম ছিল যে ওখানে যারা থাকবে বা যারাই সমস্ত কিছু হারিয়ে সুন্দরবনে আসছে তাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, তারা যেন সবাই আদতে চাষবাস করেই বেঁচে থাকে এবং তাদের যেন কোনো কিছুর বেসিসেই যেন কোনো ভেদাভেদ না থাকে। তো এই হচ্ছে নিয়ম ছিল এবং এই নিয়মে বেশ চলছিল। এরকম চলতে চলতে অনেক সময় বিভিন্ন প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা করে মুশকিল সামনে দাঁড়ায়। আসলে মানুষ যখন কাউকে রাজা বানায় তখন মানুষই বিভিন্ন প্রবলেমস ক্রিয়েট করে। তো সেই প্রবলেমসগুলো আস্তে আস্তে সলভ করতে করতে দেখা যায় যে যাকে রাজা বানানো হয়েছিল তাকেই ধ্বংস করছে সেই মানুষই যারা রাজা বানিয়েছিল। তো এই পুরো উপন্যাসটাই সেটাই হয়, বাঘা চাঁদকে তারই সঙ্গী সাথীরা রাজা বানায় এবং তাকে ধ্বংসও করে তার সঙ্গী সাথীরাই, এবং এইভাবেই উপন্যাসটা শেষ হয়। তো প্রথম থেকেই বোঝা যায় শেষ অবধি কী হবে। এরকম নয় যে এই উপন্যাসটা খুব নতুন কিছু দেখায় বা অসাধারণ কিছু ঘটনা বলে, সেরকম নয়। শেষ অবধি কী হবে সেটা মোটামুটি সবাই বুঝতে পারবে, কিন্তু যে আঙ্গিকে বলা হয় বা যে কথা কাব্যের মোড়কে পুরো উপন্যাসটা বলা হয় সেটা ভীষণভাবে নতুন। আমি অন্তত কোথাও পড়িনি, কেউ যদি পড়ে থাকেন অবশ্যই জানাবেন। এবং লেখন শৈলী ভীষণ ভীষণ ভালো, আমি এই লেখকের লেখা কখনো পড়িনি, এটাই প্রথম বই। তো সেই জন্য আমি ভীষণ মুগ্ধ হয়েছি যে এরমভাবেও লেখা যায়। তবে যেহেতু কথা কাব্যের মোড়কে লেখা, সেহেতু অনেক সময় অনেক জিনিসপত্র রিপিটেশন আছে, প্রত্যেকটা চ্যাপ্টারেই যে বাঘা চাঁদ রাজা এই ব্যাপারটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে এবং আরও অনেক জিনিস যেগুলো রিপিট হচ্ছে, কারণ সাধারণত কথা কাব্যে হয়তো তাইই হয়ে থাকে যে একই জিনিসকে রিপিট করে তারপর নতুন জিনিস যেটা আসছে সেটাকে বলা হয়।
তো এইভাবেই আছে। এরকম বলছি না যে পুরো উপন্যাসটাই কবিতার আকারে লেখা নয়, কিছু কিছু জায়গায় কবিতা আছে, কিছু কিছু জায়গায় কথা আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে লেখা এবং ভীষণ ভালো লেখা। কারুর বুঝতে কোনো অসুবিধা হবে না, খুব সোজা সরল ভাষায় একটা উপন্যাস লেখা। এরমভাবে যে লেখা হতে পারে এটাই তো মানে আমি কোনোদিনও ভাবিনি, আমি জানি না আর কেউ ভেবেছেন কি না, তবে হয়তো লেখক ভেবেছিলেন তাই লেখক লিখতে পেরেছেন। লেখক এখানে খুব ক্লিয়ারলি আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থায় যে করাপশান ঢুকে যায়, সেই করাপশান ঢুকে যাওয়া এবং নতুন এবং পুরনোদের আইডিওলজির যে ডিফারেন্স বা আদর্শগত যে পার্থক্য হয়, সেই সমস্ত কিছুই এত সুন্দরভাবে কথাকাব্যের মাধ্যমে তুলে ধরেছেন একটা কাল্পনিক চরিত্রের মাধ্যমে, যেটা পড়লে মনে হবে যে হ্যাঁ, সুন্দরবন তো এইভাবেই বর্তমান পরিস্থিতিতে এসেছে বা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। বা যে কোনো বাস্তবিক যে চিত্র আমরা প্রতিদিন রোজ রাস্তায় ঘাটে দেখি, সেটাকেও লেখক যেভাবে ফুটিয়ে তুলেছেন, বা সমাজে ভয়ের যে প্রয়োজনীয়তা, মানে ভয় থাকাটা কতটা জরুরি, সেটাও এখানে লেখক ফুটিয়ে তুলেছেন। প্রথম দিকে আমরা এটাই দেখি যে বাঘাচাঁদ বাঘকে বধ করে, পরবর্তীতে আমরা দেখি যে বাঘাচাঁদকেই সেই বাঘকে ফিরিয়ে আনতে হয়, কারণ সেই ভয়েরও কোথাও না কোথাও দরকার ছিল। তো পরবর্তীকালে এটাও দেখি যে বাঘাচাঁদ বাঘের সাথে কথোপকথন করছে এবং বাঘই তাকে বোঝাচ্ছে যে ভয়ের কতটা দরকার আছে। আর এটাও দেখি যে একটা মানুষ যখন তাকে যখন সবাই মিলে রাজা বানিয়ে দেয়, আসলে তাকে একটা গণ্ডিতে বন্দি করে দেয়, যে তাতে সে যতই ভালো কাজ করতে চাক না কেন, আসলে বাঘাচাঁদ কিন্তু প্রচুর কাজ করেছিল সুন্দরবনের জন্য, এরকম দেখানো হয় উপন্যাসে। এবং পরবর্তীকালে আরও করতে চাইতো, কিন্তু সেটা যাতে বন্ধ করে দেওয়া যায় তার জন্যেই তাকে রাজা বানিয়ে একটা প্রাসাদের মধ্যে বন্দি করে রাখা হয়। তো সে আদতে রাজা ছিল না বন্দি ছিল, সেটাই হচ্ছে সবথেকে বড় একটা বিস্ময়ের জায়গা। এবং এটার সাথে আপনি বর্তমানে বাস্তবেরও ভীষণভাবে মিল পাবেন, আর সেই জন্যেই উপন্যাসটা এত বেশি রিলেটেবল লাগে। যদিও কথাকাব্যের আদলে, কিন্তু কোথাও মনে হবে না যে এটা কোনো একটা অন্য কল্পনা জগতের কথা হচ্ছে, একেবারেই নয়। তো সেই দিক থেকেও উপন্যাসটা ভীষণভাবে সার্থক। তো আমার মনে হয় সেই জন্যেও সবার এই উপন্যাসটা পড়া উচিত। আমি বলবো যে এই বইটা অবশ্যই পড়ুন, ভীষণ ভালো লাগবে, কারণ একটা নতুন রকমের কনসেপ্ট এই বইটাতে আছে। আর বিশাল কিছু টুইস্ট অ্যান্ড টার্ন এক্সপেক্ট করবেন না, কারণ মোটামুটি সবাই জানি যে যখন এরকম কিছু ঘটনা ঘটে যে কাউকে কিছু মানুষ জোর করে মাথায় তুলছে, তখন তাকে নামাবেও সেই মানুষগুলোই এবং তার ধ্বংস হওয়ার কারণও সেই মানুষগুলোই হবে। এখানেও শেষমেশ তাই হয়, তবে আমি বলবো এখানের শেষটা অনেক ভালোভাবে হয়, অনেক শান্তিতে, অনেক সুন্দরভাবে হয়, যেটা সাধারণত বাস্তবে হয়তো অতটা সুন্দরভাবে হয় না। তো আমার তো বইটা ভীষণ ভালো লেগেছে। আবারও বলি, বইটার নাম বাঘাচাঁদের কথাকাব্য। প্রচ্ছদটা হয়তো খুব বেশিক্ষণ ধরে প্রথমে দেখাতে পারিনি, এটা হচ্ছে প্রচ্ছদটা, এবং এর পিছনেও একটা সুন্দর ছবি আঁকা রয়েছে। এবং এই বইটায় কিন্তু অনেক জায়গায় মানে ছবি আঁকা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের আগেই একটা করে ছবি আঁকা রয়েছে। এটা সুপ্রকাশ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 300 টাকা। আমাকে একজন বলেছিলেন প্রচ্ছদ কারা করছে, অলঙ্করণ কারা করছে, এটা বলে দিতে ভিডিওতে। তো প্রচ্ছদ এই বইটার করেছেন সৌজন্য চক্রবর্তী এবং অলঙ্করণ করেছেন অদ্বয় দত্ত। তো আমার কিন্তু অলঙ্করণগুলো বেশ ভালো লেগেছে, মানে লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই যে এরকম অলঙ্করণ বইয়ের ভেতর আছে, এবং এটা শুধু এখানে নয়, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই একটা করে অলঙ্করণ রয়েছে। আর সুপ্রকাশের বইয়ের কোয়ালিটি বেশ ভালো, পেজও খুব ভালো। আমি খুব একটা ভুল এই বইটাতে পাইনি, হয়তো একটা দুটো ছিল, কিন্তু সেরকম আর কোনো ভুল নেই। আমার তো বইটা বেশ ভালো লেগেছে। যদি আপনার এরকম টাইপের উপন্যাস বা একটু নতুন ধরনের কিছু পড়তে ইচ্ছে করে, তাহলে অবশ্যই বাঘাচাঁদের কথাকাব্য বইটি পড়ুন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা শেষ অবধি দেখে থাকলে কমেন্টে জানাবেন যদি বইটা পড়ে থাকেন কেমন লেগেছে, বা বর্তমানে কি পড়ছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আশা করি আবার নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।